রাজ্যে পূর্বতন তৃণমূল সরকারের আমলে পুরুষের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকেছে এমন অভিযোগ ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে উঠেছে। সেই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চর্চা চলেছে। আর এবার নতুন এক অভিযোগকে কেন্দ্র করে ছড়ালো চাঞ্চল্য। ৩৯ মাস ধরে বিধবা ভাতার টাকা যুবকের অ্যাকাউন্টে। মুর্শিদাবাদের লালগোলা ব্লকের পণ্ডিতপুর বাগানপাড়া এলাকার ঘটনা। অভিযোগ, সরকারি বিধবা ভাতার প্রকৃত প্রাপকের পরিবর্তে গত ৩৯ মাস ধরে সেই টাকা জমা পড়ছে এলাকারই এক যুবকের ব্যাংক অ্যাকাউন্টে। ফলে চরম দুর্ভোগের মুখে পড়েছেন রাহিনা বিবি নামে মানসিক ভারসাম্যহীন ওই বিধবা মহিলা। পরিবার সূত্রে খবর, রাহিনা বিবির প্রাপ্য বিধবা ভাতার টাকা দীর্ঘদিন ধরেই জাহাঙ্গীর আলম নামে স্থানীয় এক যুবকের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাচ্ছে। ২০২৪ সালে বিষয়টা নজরে আসার পর থেকেই প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়ে আসছে পরিবার। লালগোলা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক থেকে শুরু করে লালগোলা থানায় একাধিকবার লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখনো পর্যন্ত সমস্যার কোনো সমাধান হয়নি। পরিবারের দাবি, আর্থিক অনটনের মধ্যে দিন কাটানো এক অসহায় মানসিক ভারসাম্যহীন বিধবার প্রাপ্য সরকারি ভাতার টাকা অন্যের অ্যাকাউন্টে চলে যাওয়া শুধু প্রশাসনিক গাফিলতি নয়, সম্ভাব্য জালিয়াতিরও ইঙ্গিত বহন করছে। কিভাবে টানা ৩৯ মাস ধরে এই ঘটনা প্রশাসনের নজর এড়িয়ে গেল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। এই পরিস্থিতিতে রাহিনা বিবির পরিবারের দাবি, ঘটনার বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করে অবিলম্বে সমস্ত বকেয়া টাকা প্রকৃত প্রাপকের হাতে তুলে দেওয়া হোক এবং এই অনিয়মের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থাও নেওয়া হোক। কি বলছেন রাহিনা বিবির মেয়ে মাহমুদা খাতুন, শুনবো। 7 বছর আগে আমার আব্বু মারা যায়। তারপর বিধবা ভাতার জন্য আমরা দুয়ারে সরকারে আবেদন করি, কিন্তু হয় না। আমরা ভাবছি যে হয়তো কোনো সমস্যা আছে, তার জন্য হচ্ছে না। যে একটা সময় এবার বিডিও অফিসে গিয়ে জানতে পারি যে আমার মায়ের বিধবা ভাতার টাকা একটা জাহাঙ্গীর নামে ছেলের অ্যাকাউন্টে ঢুকছে। আমার মায়ের অ্যাকাউন্ট নাম্বার লাস্টে 62 আর ওই ছেলেটার লাস্টে 52। তারপরে আমরা ছেলেটাকে গিয়ে জানাই যে এরকম তোমার অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে, তো চলো আমরা সবাই একসাথে গিয়ে অ্যাকাউন্টটা ঠিক করে নিই। কিন্তু ওই ছেলেটা বলে যে না, আমি কেন দিব টাকা, আমি দিব না টাকা, তুমি যা পারবা করে নাও। তারপরে আমরা বিডিও অফিসে দরখাস্ত দিলাম যে এরকম আমার মায়ের টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকছে। বিডিও অফিসে বলে কাল এসো কাল এসো, এরকম ভাবে আমরা 15 বার মতো গিয়েছি। তারপরে তাও কোনো বিডিও অফিসে কোনো রেসপন্স দেয়নি। এখন যখন বিজেপি সরকার আবার এখন যারা দুর্নীতিভাবে টাকা নিচ্ছে তাদেরকে ধরছে, ওটা দেখে আমরা আবার পুনরায় বিডিও অফিস গিয়েছিলাম জানাতে। বিডিও অফিসে জানার পরে আমরা বিডিও অফিসে দরখাস্ত দিয়েছি। উনি বললে যে থানাতে গিয়ে একটা এফআইআর করতে। আমরা থানাতে গিয়েছিলাম, এফআইআর করেছি। থানার সাথে সাথে ছেলেটাকে ধরতে এসেছিল, কিন্তু ছেলেটাকে পাইনি। তারপরে 2 দিন পরে ছেলেটা আবার থানায় গিয়ে হাজিরা দেয়, যে আমাদেরকে থানা থেকে ফোন করে ডাকে। কালকে আমরা সকাল 10টার সময় গিয়েছি থানায়। থানায় যাওয়ার পরে ছেলেটাকে ধরেছিল। ধরার পরে আমরাকে সারাদিন বসিয়ে রেখে এটা ওটা বলে রাত 12টার সময় আমাদেরকে বোঝানো হলো যে ছেলেটার নামে কেস হবে। তাই একটা সই চেয়েছিল, সইটা ছিল ছেলেটা জামিনের জন্য। আমরা জানি না যে ওটা জামিনের সই ছিল, আমরা সইটা করে দিই। ছেলেটা আবার ছাড়া পায়। আমাদের এটাই দাবি যে ওভাবে অন্যায়ভাবে যে এতদিন টাকাগুলো নিল, সে টাকাগুলো যেন আমাদেরকে ফেরত দেওয়া হয়, আর আমার মায়ের অ্যাকাউন্টের টাকা যেন আমার ঠিক করা হয় অ্যাকাউন্টটা। আচ্ছা, যে ব্যক্তি অ্যাকাউন্টে টাকাটা ঢুকছিল সেই ব্যক্তিকে তার আপনি বলতে চাইছেন যে থানা ধরেছিল? হ্যাঁ, কালকে ধরেছিল থানা। থানা ধরার পরেও এর কোনো সুরাহা থানা করেনি? না, করেনি। আপনার বাবার নাম কি? রেজাউল করিম। আপনার নাম? আমার নাম মাহমুদা খাতুন, বাড়ি কোথায়? পণ্ডিতপুর। আচ্ছা, আপনারা ক ভাই বোন? আমরা 4 ভাই বোন, 3 বোন 1 ভাই। আপনাদের এখন সংসার কিভাবে চলছে? বিড়ি বেঁধে চলে। মা এরকম ভাবে কতদিন ধরে রয়েছে? আব্বা মারা যাওয়ার পরে সাংসারিক দিক থেকে ভারসাম্যহীন হয়ে পড়েছে, টেনশনে আরো এরকম হয়ে গেছে। এই জায়গাটার নাম কি? আপনাদের বাড়ি কোন জায়গায়? পণ্ডিতপুর বাগানপাড়া। রাহিনা বিবির প্রতিবেশী মোসাদ্দকুল আলম কি বলছেন, শুনবো। ঘটনা বলতে ইনি যখন রেহনা বিবির স্বামী মারা যায়, স্বামীটা মারা যাওয়ার পরে দেখলাম যে ওর পরিবারটা অসহায়, ইনকামের সোর্স এদের কিছু নেই। তাছাড়া রেহনা বিবি একজন মানসিক ভারসাম্যহীন,
সেইখানে আমি একটা বিধবা ভাতার জন্য আমি নিজে এগিয়ে গিয়ে তাকে বিধবা ভাতার জন্য একটা অ্যাপিল করিয়ে দিই। তারপরে বেশ কয়েকবার আমরা যোগাযোগ করি অ্যাপিল টাকাটা না ঢোকার কারণে। পরবর্তীতে আমরা প্রায় 6 মাস মতো পর জানতে পারি যে একটা ছেলের অ্যাকাউন্টে অন্য অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে। সেই সোর্সে আমরা ভিডিও থেকে যোগাযোগ করে অ্যাপ্লিকেশন করলাম এবং সেই ছেলেটার কাছে যোগাযোগ করলাম, তার অ্যাকাউন্ট নম্বর ধরে তার পরিচয়পত্র বের করে যোগাযোগ করে তাকে যখন বলা হলো যে তার অ্যাকাউন্টে টাকা ঢুকছে, সে অস্বীকার করে এবং পরবর্তীতে যাই হোক স্বীকার করতে বাধ্য হয় প্রমাণ দেখার পরে। সেখানে ও বললো আমাদেরকে সহযোগিতা করার জন্য যে অ্যাকাউন্টে যে টাকাটা ঢুকছে এটা ভিডিওতে গিয়ে দুজন মিলে আমরা গিয়ে একটা অ্যাপ্লিকেশন করে সেই টাকাটা যেন ফেরতে বা এবং অ্যাকাউন্টটা চেঞ্জ করার জন্য ওনাকে সহযোগিতা করতে বলেছিলাম। কিন্তু ছেলেটা আমাকে বলেছিল আমাদেরকে যে তুমি যা পারবা করে নিও, হ্যাঁ আমি ওই টাকা ফেরত দেবো না। এইভাবে থাকে। এই নিয়ে আমরা বিডিও অফিসে বেশ কয়েকবার যাই। বিডিও অফিস থেকে ওনারা আমাদেরকে বারবার অ্যাপ্লিকেশন নিয়েছে, বারবার ডকুমেন্টস নিয়েছে। হ্যাঁ, ওই যখনই আমরা যোগাযোগ করি বলা হয় যে আমাদের কাজ চলছে। এইভাবে বেশ অনেকদিন কাটিয়ে দেয়। কাটানোর পরে আমরা মিডিলে আর যখন দেখলাম যে সমস্ত কিছু আশা ছেড়ে দিলাম, পারলাম না, প্রশাসনের কাছে গিয়েও কিছু করতে পারিনি, ছেড়ে দিলাম। এখন বর্তমানে আমাদের রাজ্য সরকার পরিবর্তন হওয়ার পরে, হ্যাঁ, যখন চারিদিকে আমরা নিউজে দেখতে পেলাম যে এইভাবে ফ্রডগুলো ধরা পড়ছে, আমরা পুনরায় আবার বিরোধীদের কাছে এবং প্রশাসনের কাছে দ্বারস্থ হই। সেখানে গিয়ে আবার আমরা পুনরায় অ্যাপ্লিকেশন করলাম। হ্যাঁ, অ্যাপ্লিকেশন করার পরে যাই হোক আবার সেই থানা গেলাম। থানাতে গিয়ে ওনাদের বিরুদ্ধে ওই ছেলেটার বিরুদ্ধে অ্যাকচুয়ালি একটা অ্যাপ্লিকেশন করি। সেখানে থানা ওদেরকে ডেকে পাঠায় এবং একটা সালিসের কথা বলা হয়। সালিসে আমাদেরকে ডেকেছিল। সালিসে ডেকে ওরা সেই হিসাবে টাকা পয়সা দিতে রাজি হচ্ছে না এবং আমাদের সাথে কোনো সমঝোতা করতে রাজি নয়। হ্যাঁ, এইখানে আমরা থানার বড়বাবুর সঙ্গে যোগাযোগ করি। বড়বাবু আমাদেরকে বললো ঠিক আছে, তাহলে যখন হবে না প্রশাসনিক মাধ্যম দিয়ে তার প্রতি একটা এফআইআর করে সেখান থেকে আইনের মাধ্যম দিয়ে যেভাবে হোক টাকাটা বা যিনি রেহনা বিবির টাকা যেটা প্রাপ্য তার কাছে যেন ফেরত যায়। এইভাবে করলাম। আমাদেরকে গতকালকে আমাদেরকে থানাতে সারাদিন বসিয়ে রেখে রাত 11টার পরে আমাদেরকে করলো, ডাকলো, ডেকে বললো যে এরকম কিছু হচ্ছে না, ফাইসালা যখন হচ্ছে না তখন ছেলেটার নামে কেস হবে বা এফআইআর হবে। এই বলে ভিতরে নিয়ে গেল। ভিতরে নিয়ে গিয়ে কম্পিউটার রুমে গিয়ে দুটো সই করিয়ে নিল। পরবর্তীতে দেখছি সে সইটা আমাদেরকে মিথ্যে করে বলে জামিন করিয়ে দিল এবং এটা করিয়েছে সম্পূর্ণ আশরাফুল স্যার, মেজবাবু তিনি করিয়েছেন। এই বিষয়ে বিজেপির কি বক্তব্য উঠে আসছে শুনবো এবার। কি বলছেন বিজেপি নেতা অজয় হালদার? গতকাল আমাদের জঙ্গিপুর সাংগঠনিক জেলার সম্পাদক রাহুল ঘোষ মারফত আমি জানলাম যে রেহনা বিবি নামে এক বিধবা মহিলার টাকা জাহাঙ্গীর শেখ নামে এক 24 বছর বয়স যুবকের অ্যাকাউন্টে ঢুকতো। তো সেই বিষয়টি নিয়ে আমি ওনার কাছে যাই এবং কাগজপত্র দেখি। উনি এর আগে 22/2/2024 বিডিও অফিসের কাছে এই বিষয়ে লিখিত জানান যাতে তার বার্ধক্য ভাতার টাকাটা তার অ্যাকাউন্টে ঢুকে। তারপরেও কোনো সুরাহা হয়নি এবং দেখলাম 1/7/2026-এও সে একটি অ্যাপ্লিকেশন করে তার টাকাটা যাতে তার অ্যাকাউন্টে ঢুকে, কিন্তু কোনো সুরাহা হয়নি এবং তারা লালগোলা থানার দ্বারস্থ হয়। এবং যেটা আমি ওসি সাহেবের কাছ থেকে জানতে পারলাম যে তার নামে একটা কেস হয়েছে এবং আমি বিডিও সাহেবকে ফোন করেছিলাম। বিডিও সাহেবও বললো। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।